নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। প্রেমের সম্পর্ক না মানায় বিপত্তি, আত্মহত্যা শব্দ মাধ্যমিক দেওয়া কিশোরীর। নিমন্ত্রণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত এক, আহত এক। পরীক্ষামূলকভাবে লাগানো হলো সিসিটিভি, কমবে অপরাধ, আশা পুলিশ প্রশাসনের। হকারদের উপর জুলুম করছে রেল পুলিশ, অভিযোগ তুলে সমাবেশ, হকারদের রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন আশ্বাস সংসদে। অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, উদ্যোগে বলরামপুর নিগমানন্দ সেবা নিকেতন। এসিসিআই সভা অনুষ্ঠিত হলো ময়নায়, প্রস্তুতি সভা হিসেবে আয়োজিত হয় এই সভা। চুরি করতে গিয়ে ধরা পড়লো দুই চোর, গণধোলাইয়ের পর তুলে দেওয়া হলো পুলিশের হাতে। 60 নম্বর জাতীয় সড়কে ডাকাতির ঘটনা, আক্রান্তরা ভর্তি হাসপাতালে। তল্লাশির নামে ভাঙচুর, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় আক্রান্ত ছাত্র। পাঁচ মাস বেতন না পাওয়ার অভিযোগ, হলদিয়া আরপিসিএল কারখানায় শ্রমিক বিক্ষোভ। পাইপলাইন ফেটে ছড়িয়ে পড়লো তেল, সংগ্রহ করতে পুরোপুরি স্থানীয় বাসিন্দাদের। খেতে পড়ে পচে যাচ্ছে টমেটো, চাষিরা ঝুঁকছেন ঢেঁড়স চাষের দিকে। আসছে বিস্তারিত খবরে। বাড়ির লোক প্রেম মেনে নেয়নি, অভিমানে আত্মঘাতী হলো 10ম শ্রেণীর এক ছাত্রী। দিদির বাড়িতে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। রাতে মৃত্যু হয় ওই কিশোরীর। সদ্য মাধ্যমিক দেওয়া এক পরীক্ষার্থী আত্মহত্যা করলো সোমবার। জানা গেছে ওই ছাত্রীর নাম ময়না দাস, বয়স আনুমানিক 16। খেজুরির জরারনগর গ্রামের ঘটনা। জানা গেছে সোমবার বিকেলে দিদির বাড়িতে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে বছর 16-র ওই কিশোরী। ঘটনা হয়েছে, মেয়েটা কোনো একজনের সঙ্গে ভালোবাসা করছিল, জানি না, ওকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ছেলের নামও বলেনি, ঠিকানাও বলেনি, তারপরে হেসেই যাচ্ছে শুধু। আর ওর ছোটবেলা থেকে ওর বাবা মা মারা যায়, বয়স 3-4 মাস ছিল, তো মা বাবা মারা যায়। তারপরে ওর বড় বোনকে বিয়ে দেওয়ার পরে ওর বড় বোন আর জামাই এখানে ওরা অভিভাবককে রাখা হয়েছে, গ্রামবাসী আমরা সেটেল করে রেখেছি ওকে। তারপরে এইরকম ঘটনা, কার সঙ্গে ভালোবাসা করছে জানি না, জিজ্ঞাসাবাদ আমরা করেছিলাম। আপনারা মুসলিম পরিবারের নাকি কোন ছেলে, আর নাম বলেনি, ঠিকানাও বলেনি, যে বাড়ি কোথায় আমরা জিজ্ঞাসা করেছিলাম, কোনো কিছু বলছে না, তখন শুধু হেসেই যাচ্ছে। তারপরে এই ঘটনার পরে আমি আমার বাজার ছিল, বাজার বেরিয়ে যাই, তারপরে আধ ঘন্টা পরে মোটামুটি এরকম ঘটনা যে ছাদের ঘরে গিয়ে মোটামুটি ফাঁস লাগিয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় এক যুবকের সাথে সম্পর্ক ছিল ওই কিশোরীর। মেয়েটির বাড়ির লোকের কাছে সেই ঘটনা জানাজানি হওয়ার পরেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ওই ছাত্রী। গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তার পরিবারের সদস্যরা তাকে দেখতে পায়। মেয়েটিকে উদ্ধার করে মুগবেড়িয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তমলুক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত 10:30 নাগাদ ওই ছাত্রীর মৃত্যু হয়। আমার ননদ ওই যে ময়না দাস একটা মুসলিম ছেলের সঙ্গে প্রেম করছে, আর ওই ছেলেটা দুপুরে এসছে ওকে নিয়ে যাবে, আর ও দেখা করেছে ওইখানে মোচড়ে, কথাবার্তা অনেক বলছে, অনেকে দেখেছে। তখন ও বাড়ি এসে বলছে বৌদি, আর ওই রকম আমাকে ডাকছে, আর না জালে আজকে ও গাড়ি চাপা হবে, আর আজকে মোটামুটি আমাকে নিয়ে যাবে বলছে, আমি কি করব। আমরা তখন বললাম মুসলিম ছেলেকে প্রেম করছি, তার ঘরে দেখাশোনা করে দিদি আছে, দাদাবু আছে, তাদের সঙ্গে এ করে তাকে বোঝানো হলো। বোঝানো হতেন বলছে আমি এখন কি করি, আর এরকম বলছে, আর বলছে কাঁদছে, হাসছে, একবার হাসছে একবার কাঁদছে। এইভাবে আমরা বুঝি সুঝিয়ে করে আমাদের বাড়ি চলে গেলাম। তারপরে এই ঘটনা ঘটে গেল। কটা নাগাদ হয়েছে? ও 5টার দিকে। ওড়না দিয়ে ওখানে ছাদে ফাঁস নিয়ে নিয়েছে, কখন আমরা জানি না। তারপরে খোঁজ করতে ডাক শোনায়নি, যখন গিয়ে দেখি দরজা বন্ধ,
আড়াল দিয়ে দেখা যাচ্ছে ঝুলে আছে, ওখানে উপরে ছাদ ভেঙে ঢুকে বের করে এনেছে। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। বাড়িতে কালীপুজো, সেই উপলক্ষে এক বন্ধুর সাথে বাইকে করে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ করতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো একজনের, আহত হয়েছে আরো একজন। ট্রাকটি পেছন থেকে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। কালীপুজোর নিমন্ত্রণ করতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু বাইক চালকের, আহত আরেক বাইক আরোহী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। জানা গেছে মৃতের নাম মলয় দোলই, বয়স আনুমানিক 30। আহত বাইক আরোহীকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গেছে বাইক নিয়ে এক বন্ধুর সঙ্গে আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ করতে যাচ্ছিলেন মলয়। বাজকুল এগরা রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মলয়ের। ওরা সম্ভবত, যেটা আমি যে বেঁচে আছে তার কাছ থেকে যেটা শুনলাম, বলনাউড়িতে কোনো এক বন্ধুকে নিমন্ত্রণ করতে গিয়েছিল। ওখান থেকে ফেরার পথে সামনাসামনি আপনার হাওড়াগামী একটি লরি ওরা ফিরছিল বাড়ির দিকে, মুখোমুখি সংঘর্ষে গাড়ি চালাচ্ছিল যে মারা গেছে সে। বাড়ি থেকে বেরিয়ে এসছে ধরুন 11টার দিকে। আমি কাজে যখন ফিরি তখন 1:30টার সময় আমার সঙ্গে রাস্তায় দেখা হয়। দেখা হওয়ার পর ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে শনিবার, আমাকে ধরে নিমন্ত্রণ করে শনিবার সকাল থেকে থাকতে হবে। তো দেখলাম ভুসিমাল বাজার টাজার করে নিয়ে ও বাড়ি গেল, মানে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কি। তো আমার আমি একটা মিটিং ছিল আজকে 3টের সময়, তাড়াতাড়ি চলে যাই। মিটিং থেকে ফিরে জাস্ট পার্টি অফিসে পাঠা দেবো, আমাকে পেছন থেকে একজন বললো যে কোটলাউনি মোড়ে রাম মন্দিরের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার কি মনে হলো, আমি একটা হসপিটালে দেখে আসি। জাস্ট হসপিটালে ঢুকে দেখলাম যে আমারই বাড়ির কাছে আমারই ছাত্র ছিল আগে, বা একটু আগে যার সঙ্গে কথা বলে গেছি, তার এই অবস্থা। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। পথচারীদের নিরাপত্তা বাড়াতে এবং নানা রকম অপরাধমূলক কাজকর্ম কমানোর উদ্দেশ্যে শহর জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। মোট 16টি জায়গায় এই সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর ফলে দুর্ঘটনা বা ট্রাফিক বিধি ভাঙা সংক্রান্ত নানা তথ্য নজরে আসবে বলে আশা পুলিশ প্রশাসনের। পরীক্ষামূলকভাবে শহর জুড়ে চালু হলো সিসিটিভি। পথচারীদের নিরাপত্তা বাড়ানো এবং অপরাধমূলক কাজকর্ম কমানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। মানিকতলা ও জাতীয় সড়ক সহ তমলুক শহরের একাধিক জায়গায় পরীক্ষামূলকভাবে মোট 14টি সিসিটিভি বসানো হয়েছে। না বন্ধ আছে, বাইরে থেকে বন্ধ আছে। নেটওয়ার্কের প্রথম আমার নাম তো ভাই সাইবার সেন্টার এবং জানলাম আমি ওখানে নিচে থেকে সরি লাগাতাম। ওই তো স্যার আমরা নিচে পুরো আবার নিচে দিয়েছি। ও তাহলে তো এটা তো কিছুদিনের মধ্যেই এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রাথমিকভাবে মোট 16টি জায়গায় সিসিটিভি বসানো হবে। তমলুক থানাতেই হবে কন্ট্রোল রুম। 500 মিটার লেন্স বিশিষ্ট এই ক্যামেরাগুলির নজরদারিতে অপরাধমূলক কাজকর্ম কিছুটা কমবে বলে আশা পুলিশ প্রশাসনের। কোনো দুর্ঘটনা বা ট্রাফিক বিধি ভাঙা সংক্রান্ত তথ্যও এই সিসিটিভি গুলির মাধ্যমে নজরে আসবে। ফলে আইনি পদক্ষেপ গ্রহণের স্বচ্ছতা বাড়বে, এমনটাই আশা করা হচ্ছে। নাম্বার নাকি কোনটা গাড়ির নাম্বার না, নাম্বার সেগুলো কেন হাইরোডে যে 4টা ক্যামেরা আছে ওটা হচ্ছে ওরা ওই ব্যাক সব নাম্বার টাইম গাড়িগুলো করছে না, ভালোগুলো পুরো ভিডিও লাগে শুধু নাম্বার করে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। হকারদের বৈধ পরিচয় থাকা সত্ত্বেও দিন দিন তাদের ওপরে জিআরপি ও আরপিএফ পুলিশের অত্যাচার বেড়েই চলেছে। এর প্রতিবাদে কোলাঘাট থানার মেছেদাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রায় কয়েক হাজার হকার এই সমাবেশে অংশগ্রহণ করেন। পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার ট্রেনের হকারদের ওপর জিআরপি ও আরপিএফ এর অত্যাচার বেড়েই চলেছে, এমনটাই অভিযোগ। হকারদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও প্রতিদিন রেল পুলিশের কাছে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। পেটের তাগিদে এক ট্রেন থেকে অন্য ট্রেনে ঘুরে জিনিস ফেরি করেন হকাররা, কিন্তু রেল পুলিশের দাবি মানতে অগ্রাহ্য করলেই তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পূর্ব পশ্চিম মেদিনীপুর ও হাওড়া এই 3 জেলা থেকে প্রায় 1003 হকার এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। সভায় মূল বক্তা ছিলেন
তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। হকারদের ওপর যেভাবে রেল পুলিশ অত্যাচার করছে তার প্রতিকারের জন্য প্রয়োজনে রেলমন্ত্রীর কাছে দেখা করে তিনি অভিযোগ জানাবেন, এমনটাই জানিয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সভার সঞ্চালক মাসে 5টি 6টা করে কেসে লিপ্ত করছে। মেজদা বলছে আমি তো কেস দিইনি, আমাকে মা ছাড়িয়ে গেছে। হকারদের যে নির্যাতন, রেলে যে কটা সংগঠন আছে আমরা এক হতে বাধ্য হয়েছি। এই হাওড়া জেলা কনভেনশন, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর কনভেনশন নয়। আমরা রেলে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। তমলুকে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন রক্তদান শিবির। উদ্যোগে ছিল বলরামপুর নিগমানন্দ সেবানিকেতন। এদিন প্রায় 120 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বলরামপুর নিগমানন্দ সেবা নিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আমরা গর্বিত, আনন্দিত যে এলাকার মানুষজনদের আশীর্বাদ পাথেয় করে দীর্ঘ প্রায় 17 বছর ধরে আমরা আমাদের এই বলরামপুর নিগমানন্দ সেবানিকেতন প্রতিষ্ঠানের সহযোগিতায় উদ্যোগে আমরা সারা বছর ধরে নানানমূলক গঠনমূলক কাজকর্ম করে থেকে থাকি, যার মধ্যে চক্ষু ছানি অপারেশন থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক দান থেকে শুরু করে দুস্থ মানুষজনদের আমরা সারা বছর বিভিন্ন সময়ে নানান অনুষ্ঠানের মধ্যে বস্ত্র দান থেকে শুরু করে ছেলে মেয়েদেরকে সার্বিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নানান গঠনমূলক কর্মসূচি আমরা গ্রহণ করি। তারই একটি প্রয়াস স্বরূপ এই গ্রীষ্মের দাবদাহে মুমূর্ষু মানুষদের পাশে দাঁড়াবার লক্ষ্যে আমরা রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে মানুষের কাজে মানুষের পাশে দাঁড়াবার জন্য অঙ্গীকারবদ্ধ। তাই নিয়ে আমাদের আজকের এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ রক্ত দিয়ে ফেলেছেন, আরো প্রায় শতাধিক মানুষ রক্ত দেওয়ার জন্য তারা লাইনে অবস্থান করছেন। শিবিরে মোট 120 জন রক্তদান করেন, তার মধ্যে 36 জনই মহিলা। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ক্লাবগুলোকে উৎসাহিত করবার জন্য যে অনুদান বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে, তারই আঙ্গিক স্বরূপ আমরা আমাদের মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারীর সহযোগিতায়, মুখ্যমন্ত্রীর প্রধানতায় আমরা যে আর্থিক সাহায্য পেয়েছি, তারই একটি আঙ্গিক স্বরূপ আমরা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি, যেখানে ফ্রি কস্টে এলাকার সকল ছেলেকে দলমত বিশেষে আমরা প্রত্যেকে প্রশিক্ষিত করতে চাই এবং যারা ট্রেনার হিসাবে থাকবেন তারাও সম্পূর্ণ বিনা খরচে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দিবাকর জানা, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ক্লাবের সম্পাদক বামদেব গুছাইত সহ বিশিষ্টরা। আজকে আমরা বলরামপুর নিগমানন্দ সেবানিকেতন, এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান। অতি গ্রীষ্মের সময় যখন ব্লাডের প্রচন্ড ক্রাইসিস হয়, আজকে তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন এটা অত্যন্ত সাধুবাদ। আমরা এবং পার্শ্ববর্তী এলাকার প্রধান, এলডিবি ব্যাংকের চেয়ারম্যান সহ আমরা সবাই মিলে আজকে অত্যন্ত উৎসাহ সঙ্গে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে 100 জন যুবক যুবতী তারা ব্লাড দিয়ে ফেলেছেন এবং আমরা আশা রাখছি এই ব্লাডটা নিশ্চিতভাবে বহু পরিবার যারা এই গ্রীষ্মের সময় তমলুক ব্লাড ব্যাংকে বসে আছেন ব্লাডের জন্য, তারা এই ব্লাডটা পেলে তাদের পরিবারজনকে বাঁচিয়ে নিয়ে যাবেন। এবং আমরা ধন্যবাদ জানাই নিগমানন্দ সংস্থা যারা এই ডোনেশন ক্যাম্প করার জন্য। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় অনুষ্ঠিত হলো এসইউসিআই এর একটি পথসভা। আগামী 24 এপ্রিল এসইউসিআই এর প্রতিষ্ঠা দিবসে কলকাতা সমাবেশের প্রস্তুতি হিসেবে এই পথসভার আয়োজন করা হয়। সোমবার ময়না বাজার এলাকায় এসইউসিআই সমর্থকেরা একটি পথসভার আয়োজন করে। মূলত আগামী 24 এপ্রিল এসইউসিআই এর প্রতিষ্ঠা দিবসে কলকাতার সমাবেশের প্রস্তুতি হিসেবে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই সামাজিক প্রয়োজনে এই পুঁজিপতি শ্রেণী তার যে মূল সমস্যা সেটা যাতে না এদেশের মানুষ বুঝতে পারে, তার জন্য তারা একটার পর একটা সমস্যা সৃষ্টি করে। আর সেই সমস্যার সমাধানের জন্য তাই পদার্থ বিপ্লবী দলের নেতৃত্বে একটার পর একটা গণ আন্দোলন।
আর সেই গণ আন্দোলনের প্রস্তুতিতে এই গণ আন্দোলনের মধ্য দিয়ে এই শ্রমিক কৃষক মজুরের রাজনৈতিক সচেতনতার মধ্য দিয়ে সে বলতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এবং তার মধ্য দিয়ে সে প্রতিষ্ঠা করবে আগামী দিনে তার অধিকার অর্জনের জন্য সমাজতান্ত্রিক বিপ্লব। ফলে আমাদের দল এই কমিউনিস্ট সেই সমাজতান্ত্রিক বিপ্লবের লক্ষ্যে পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদের জন্য একটার পর একটা গণ আন্দোলন এবং সেই আন্দোলনের সঙ্গে সঙ্গে ছাত্র দিবস, কৃষক, শ্রমিক, মজুর, মেহনতি মানুষের রাজনৈতিক সচেতনতা করার উদ্যোগ গ্রহণ করে। সেই প্রেক্ষাপটে একটার পর একটা কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচি আঙ্গিকে আগামী 24 এপ্রিল আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। ফলে আপনাদের সাথে বিনয়ের সাথে ভেবে দেখতে বলবো, বর্তমান যে প্রেক্ষাপট, একদিকে রাজ্য সরকার, যে রাজ্য সরকারকে এদের রাজ্যের মানুষ অনেক আশা প্রত্যাশার মধ্য দিয়ে এনেছিল, আগামী দিনে এসইউসিআই এর সমর্থনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন এসইউসিআই নেতৃত্বরা। সেই জন্য আমরা এখানে সভা করছি, যাতে আপনাদের আহ্বান করছি আমাদের দলের প্রতিষ্ঠার কারণ কি, যাতে আপনারা জানতে পারেন। তাই আমরা এই সমবেত হয়ে এই সভা। স্বাধীনতার 70 বছর কেটে গিয়েছে। 70 বছরে আমাদের পাওনা কি আজকে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। এলাকার এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ল 2 চোর। এলাকাবাসীরা গণপ্রহারের পর ওই 2 দুষ্কৃতীকে তুলে দেয় পুলিশের হাতে। এর আগেও একাধিকবার চুরির দায়ে ধরা পড়ে এরা, প্রতিবারই পুলিশ ছেড়ে দেয়, এমনটাই অভিযোগ। চুরি করতে গিয়ে ধরা পড়ল 2 চোর। গণধোলাইয়ের পর তাদের তুলে দেওয়া হলো পুলিশের হাতে। কোথায় বাড়ি? কি করতে এসেছিল এখানে? আর তো পাড়ার লোক মারছে কেন? পাড়ার লোক মারছে কেন? কদিন ধরে চুরি করছিস? তুই পাড়ায় কি কাজ করতে এসেছিলি? দীর্ঘদিন ধরে মেদিনীপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনা লেগেই থাকতো। অবশেষে রবিবার রাতে ধরা পড়ে 2 চোর। স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো গত রবিবার রাতেও ওই এলাকার অনিত দাস নামের এক ব্যক্তির বাড়িতে চুরি করতে যায় বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিশ একবার বারণ করেছিল রাত্রের পর বেরোতে? কেন তুলেছিল পুলিশ তখন? আমাকে কিসের কেসে ফাঁসানো হয়েছিল, সেটা কি কেসে ফাঁসানো হয়েছিল সেটা আমাদেরকে সেরকম ভাবে কিছু বলে না। আচ্ছা, লিখে আমাকে রেখেছিল এক রাত্রে, রেখে পরের দিন সমীর কাকু যে ছাড়িয়ে সমীর কাকু কাজে যে লেখালেখি করেছিল যে রাত্রি 10টার পর তুমি বেরাবে না, যদি বেরাও তো আমাকে ইনফর্ম করবে। তো কালকে বেরোনোর আগে সমীর কাকুকে ইনফর্ম করেছিলে? বা থানায় ইনফর্ম করবে। তো সমীর কাকুকে ইনফর্ম কালকে করা হয়নি। এই কারণে থানায় করেছিলে? থানায় করেছিলে? তাহলে করা হয়নি এই কারণেই যে ওর তাড়াহুড়োটাই বেরিয়ে চলে গেল। চুরি করার আগেই তাদের দেখে ফেলেন অনিক বাবুর স্ত্রী। পরে স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলেন। এরপর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দুটো নাগাদ আমার বাড়িতে চুরি হয়। ঠিক আছে, আমার চুরি হয় বলতে জানালা দিয়ে বড় লাঠি দিয়ে আমার প্যান্ট রাখা ছিল, প্যান্টের মধ্যে প্রায় 7,000 টাকা ছিল, 7,000 টাকা চুরি হয়। আমার স্ত্রী তখন হঠাৎ ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার ফলে কিছু আওয়াজ শুনতে পাই, শব্দের আওয়াজে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে অস্পষ্টভাবে, দেখে লাইট পোস্টের লাইট তো জ্বলছে, লাইট পোস্টের কাউকে ছুটে যেতে পারে। এবার পাড়ার ছেলে সবসময় দেখছে, চীনা পরিচিত, এ দেখে চিনতে পারে যে এই ছেলেটি। রাত্রে 2টোর সময় আমরা ওর বাড়িতে যাই, তখন খুব চিল্লাচিল্লি হয়। আমি আমার জায়গায় কয়েকজন মিলে পাড়ার 2-4 জন, তখন কিন্তু মানেনি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। 60 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার সময় কয়েকজন ব্যবসায়ীর ওপর ঘটল ডাকাতির ঘটনা। ব্যবসায়ীদের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় খবর দেওয়া হয় বেলদা থানায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 60 নম্বর জাতীয় সড়কে ঘটল ডাকাতির ঘটনা। পশ্চিম মেদিনীপুরের বিনপুর থেকে দাঁতনের কুশমি এলাকার কয়েকজন গরু ব্যবসায়ী সহ কয়েকজন সবজি ব্যবসায়ী 60 নম্বর জাতীয় সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। বিনপুর থেকে গরু এবং সবজি বিক্রি করে মারুতিতে করে ফেরার সময় বেলদা থানার রানীসরাই ও নেকুর শ্রেণীর মাঝে ডাকাতির ঘটনা ঘটে। আমার কেবলমাত্র মোবাইলটা আমি চট করে নিচে ফেলে দিয়েছিলাম, তার জন্য মোবাইলটা আমার থেকে গেছে। আমার মোবাইলটা থেকে যেতেই আমি বাড়িতে সঙ্গে সঙ্গে নেমেছি, দিয়ে বাড়িতে ফোন করেছি।
দাদা এরকম ঘটনা হয়েছে সম্প্রদায় খবর দেয় আমার এরকম ঘটনা হয়েছে। জোর করে গাড়ি দাঁড় করিয়ে সশস্ত্র ডাকাত দল ছিনতাই করে প্রায় 10 লাখ টাকা। টাকা ছিনতাইয়ে বাধা দিলে ডাকাতরা ব্যবসায়ীদের লোহার রড দিয়ে মাথায় আঘাত করে টাকা ছিনতাই করে চম্পট দেয়, এমনটাই অভিযোগ। গুরুতর জখম হয়েছেন ব্যবসায়ীরা, তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বেলদা থানার পুলিশ তদন্ত করছে। কি হয়েছে ঘটনাটা আজকে? ঘটনাটা হয়েছে ওরা ব্যবসা শেষ করে যখন বাড়ি ফিরছিল ওই রানীসরাইয়ের কাছে তাদের কাছে 8-10 লাখ টাকা ছিল। বাড়ি জিনিসপত্র বা এই আলু পেঁয়াজের যে ব্যবসা করে তার আলু এবং পেঁয়াজও কিছু ছিল মনে হয়। যে বাড়ি ফিরছিল সেইখানে ওদেরকে একটা সাদা রঙের মারুতি বোলেরো একবারে লাইনের বাম পাশে রেলিং দেওয়া আছে, সেইখানে এমন ঠেসেছে যে গাড়িটা বেরিয়ে যেতে পারার কোনো উপায় নেই। রেলিং না থাকলে পাল্টি খেয়ে ওই রেল লাইনের কাছে পড়ে যেত। এই অবস্থায় দাঁড় করিয়ে দিয়ে ওখান থেকে 6-7 জন নেমে তাদেরকে টাকা পয়সা ছিনতাই করে পালিয়ে যায় আর কি। বন্দুক টন্দুক দেখিয়েছিল মানে চুরি বা ঘুষাঘুষি করেছে। আর আমরা যখন বাড়িতে খবর পেলাম তখন এসে দেখি যে ওরা আছে, পুলিশের লোক গেছেন। কত টাকা মতো? 10 লাখ টাকা ছিল মনে হচ্ছে, বলছে তো 8-10 লাখ ছিল। কেউ ইনজিওর্ড হয়েছে নাকি? হ্যাঁ, ইনজিওর্ড হয়েছে, দুজন ওই বেলদা হসপিটালে আছে। তারাও একটু কম ইনজিওর্ড হয়েছে, কিন্তু যেহেতু বাড়ির লোক বা তাদেরকে থাকতে হবে পুলিশের কাছে কথাবার্তা বলার জন্য ছিল। একজন এখানে এসছে আর তার একটু ট্রিটমেন্ট করানোর দরকার আছে, সেই জন্য ওকে আমরা বললাম যে তুমি ট্রিটমেন্টটা করিয়ে যাও, যদি থানায় প্রয়োজন হয় আবার ডেকে পাঠাবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। তল্লাশির নামে বাড়ি ভাঙচুর এবং মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার ওষুধপুর গ্রামের ঘটনা। তল্লাশির নামে ভাঙচুর ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার ওষুধপুর গ্রামে। জানা গেছে গত 14 এপ্রিল বিকেলে পাঁশকুড়ার ওষুধপুরে চৈত্র সংক্রান্তি উপলক্ষে চড়কের মেলা চলছিল। সেখানে চোর সন্দেহে এক যুবককে বেঁধে রেখে মারধর করে স্থানীয় কয়েকজন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ যাওয়ায় আরো উত্তেজিত হয়ে পড়ে বাসিন্দারা। চোর সন্দেহে ধৃত যুবককে উদ্ধার করার সময় পুলিশের সঙ্গে বচসা বাঁধে এলাকাবাসীর। এই যা ধরে ফেলেছে চোরকে, সে চুরিও করেছে, সে গহনা গাঁঠি সুকুমার জানার বাড়িতে চুরি করেছে। যা ধরে নিয়েছে তখন গ্রামের লোকের আক্ষেপ তো চোর ধরেছে, তাই কিছু কিছু মানুষ ওকে মেরেছে, পিটিয়েছে। তো পিটিয়েছে, পুলিশ খবর পেয়ে পুলিশ এসেছে। তখন আদার্স পাবলিক পিটুক বা চোরকে টানার জন্য হস্তাহস্তি করুক, যাই করুক না কেন, হয়তো পুলিশকে 2-4 ঘা লেগেছে। তো আমাদের গ্রামের লোক জানে পুলিশের গায়ে হাত দিতে নেই, বা আইনের রক্ষক ওরা, ওদের গায়ে আমাদের গ্রামের লোক কেউ হাত দেয়নি। এবার আদার্স পাবলিক হোক যাই হোক, কিভাবে কি হয়েছে, পুলিশ আহত হয়েছে বা কতটা ইনজোর্ড সেটা আমরা জানি না। তবে পুলিশ আমাদের কোনো উদ্দেশ্য ছিল আপনাদের? না, আমাদের কেন, আমাদের গ্রামেরও কোনো কারোরই উদ্দেশ্য নেই পুলিশের গায়ে হাত দিবে। এই গ্রামটা প্রচুর শান্তিপ্রিয়। অভিযোগ, সেই সময় স্থানীয় যুবকেরা কয়েকজন পুলিশকে মারধর করে। এই ঘটনায় অভিযুক্ত যুবকদের চিহ্নিত করে মামলা রুজু করে পুলিশ। এরপর রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযুক্তদের ধরতে ওই গ্রামে তল্লাশি চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তল্লাশির নামে 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর ও এলাকায় মহিলাদের ওপর নির্যাতন চালায় পুলিশ। ঘটনার পর ওই গ্রাম কার্যত পুরুষ শূন্য, এমনটাই অভিযোগ। তবে পুলিশ সুপার আলোক রাজুরিয়া জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগ ভুল। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই শুধুমাত্র এলাকায় গিয়েছিল পুলিশ। নির্যাতন ও মারধরের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি। নিজেদের সম্মান বাঁচানোর জন্যই আমরা ভেতরে ছিলাম, বাইরে হয়তো বেরোতে পারতাম, কিন্তু অশ্লীল ভাষা এবং দরজায় ধাক্কা টাক্কা দেখে আমরা ভয়ে বা নিজেদের আত্মরক্ষা এবং সম্মানের জন্য আমরা বেরাই না। এটা রাত্রি 11:30, 12টা, 1টার মধ্যে নাগাদ, মানে 12:30, 1টা নাগাদ এরকম ধরনের। আমাদের পাশের বাড়ি, আমাদের দাদা ভাইয়ের বাড়ি বঙ্কিম মাইতি, ওনারও বাড়ি এসে চারিদিক ঘিরে নিয়েছে, লাইট জেলে জেলে খুব অত্যাচার করেছে এবং নমুনা অনেক দেখেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। টিউশন পড়ে বাড়ি ফেরার পথে মদ্যপ ইফতিজারদের হাতে আক্রান্ত ক্লাস 10-এর এক ছাত্রী। মদ্যপদের হাত থেকে ওই ছাত্রীকে ছাড়াতে গিয়ে আক্রান্ত হয় ক্লাস 12-এর এক ছাত্র। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসুলিয়া গ্রামের ঘটনা। আক্রান্ত ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে 8 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় আক্রান্ত ছাত্র। জানা গেছে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে মদ্যপ ইফটিজারদের হাতে আক্রান্ত হলো ক্লাস 10 এর এক ছাত্রী। মদ্যপদের হাত থেকে ছাত্রীদের ছাড়াতে গিয়ে আক্রান্ত হলো ক্লাস 12 এর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বাসুলিয়া গ্রামে। মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর অবশ্য অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার রাত 8:30 নাগাদ মহিষাদলের উত্তর গোপালপুরের এক বাসিন্দা টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সেই সময় বাসুলিয়ার তেমাথার মোড়ের কাছে কিছু মদ্যপ যুবক বসেছিল। ছাত্রীটিকে দেখতে পেয়ে তারা উত্ত্যক্ত করে। এরপর ছাত্রীর পেছনে তাকে অনুসরণ করে একটি ফাঁকা জায়গায় আটকে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই সময় রাস্তা দিয়ে টিউশন পড়ে ফিরছিল ক্লাস 12 এর ছাত্র তন্ময় মণ্ডল। ঘটনাটি দেখে সে প্রতিবাদ জানায়। এর ফলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এলে ইফটিজাররা পালিয়ে যায়। ওই ছাত্রী এবং তন্ময়কে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আমি একদিন আসতেছি ওই গেঞ্জি কারখানা ওই গেঞ্জি কারখানাটাও খুব ডেঞ্জার ছিল। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। 5 মাস ধরে বেতন না পাওয়ায় সোমবার সকাল থেকে হলদিয়ার একটি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিক ও ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা। হলদিয়ার ভবানীপুর থানার শিবরামপুরের IPCL কারখানার ঘটনা। 5 মাস ধরে বেতন পাচ্ছেন না, তাই সোমবার সকাল থেকে হলদিয়া একটি কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিক ও ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানার শিবরামপুরে IPCL কারখানায়। আমরা এখন 7-8 দিন ধরে বসে আছি। আমাদের সংসারে এত অভাব যে ছেলে মেয়ের পড়াশোনার টাকা, সংসারে খাওয়ার টাকা, দোকানের বাকি টাকা, আজকে দীর্ঘ 5-6 মাস ধরে আমাদের কন্ট্রাক্টর যারা আছেন তারা পয়সা দিতে পারছেন না। কারণ বলছেন যে IPCL দেয়নি। IPCL না দেওয়ার কারণে আজকে আমরা দীর্ঘদিন ধরে এইভাবে প্রত্যেক মাসে মাসে আমাদের সমস্যা, সংসারে অশান্তি, আমরা সমস্ত সময়টা এখানে নিয়োগ করি। আর কারণ হচ্ছে যে আমাদের সংসারের ডেভেলপমেন্টের জন্য, কিন্তু আমাদের সংসারের ছেলে মেয়ের পড়াশোনা, খাওয়া দাওয়া, বাবা মার অসুখ, 4-5 মাস আমরা বেতন পাইনি। ফুল বেতন পাইনি, ফুল কোনো বেতন পাইনি 4 মাস। আজকে কি করছেন? আজকে আমরা অবস্থান নিয়েছি, অবস্থান আন্দোলন এখানে বসে আছি। ওই বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থায় কর্মরত শ্রমিক ও ঠিকাদার নিযুক্ত শ্রমিকদের গত 5 মাস ধরে বেতন দিচ্ছেন না বলে অভিযোগ। এই কারণে সোমবার বিক্ষোভকারীরা ওই কারখানার প্রতিনিধিদের গেটের ভেতরে ঢুকতে বাধা দেয় বলে জানা গেছে। হ্যাঁ, বহিরাগত যারা পার্মানেন্ট কাজ করছেন তারা বহিরাগত। এখানে যারা স্থানীয় উদ্বাস্তু, যাদের জমি জায়গা গেছে, যাদের ঘর সম্পত্তি সব চলে গেছে, তাদেরকে একটা কাজ না দিয়ে বাইরের লোক টাকা নিয়ে, বহিরাগত লোকদের টাকা দিয়ে তাই এটা IPCL কর্তৃপক্ষরাই। এর ফলে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি অবিলম্বে বকেয়া বেতন দিতে হবে। इधर में जो आपको ये हुआ है तो ये लोग बोल रहे हैं 3-4 महीने का पेमेंट नहीं मिल रहा है, इसलिए ये गलत चीज है। स्टेटमेंट गलत है। 46 आधे बिल तक पेमेंट हो चुका है, 99% पेमेंट हो चुका है। अच्छा, हाँ, और जो भी प्रॉब्लम है दैट हैज टू बी सॉल्व बाय द सिम्प्लेक्स। और सिम्प्लेक्स को जो पेमेंट कर रहे हैं तो व्हाई दे आर नॉट पेइंग टू द वर्कर्स एंड दिस वेंडर्स? यू टॉक टू द सिम्प्लेक्स, कॉल द सिम्प्लेक्स फेलो एंड टॉक टू देम। देश की क्षति होगी, अपना स्टेट का क्षति होगा। आप किसी ऑपरेटर इसको माने इंजीनियर को घुसने नहीं दे रहे, प्लांट अभी चल रहा है, बंद हो 4 महीने पैसा नहीं मिला तो वही नहीं के घुसने नहीं दिया। 4 महीना पहले के लिए, इसके लिए तो आप सिम्प्लेक्स से बात कीजिए। सिम्प्लेक्स तो बोला IPCL नहीं दिया। सिम्प्लेक्स को बुलाइए। सिम्प्लेक्स तो नायक बोला जो आदमी तो बोला जो आदमी नहीं दिया है। বকেয়া বেতন না দিলে এই আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তারা। लेकिन अच्छा आप ये क्या करेंगे? इतना सारी वर्कर बोल रहे हैं जो पैसा नहीं मिल रहा है, IPCL पैसा नहीं दे रहा है, इसका क्या करेंगे? इसका कोई समाधान बताए तब तो कि क्या है। अगर कोई पेमेंट हम लोग देते हैं, अगर उसका पेमेंट सही जगह पे नहीं जाता, उसका तो हम लोग नहीं जिम्मेवार है ना। आप तो प्रिंसिपल एम्प्लॉयर है ना, आप तो प्रिंसिपल एम्प्लॉयर है। तो हम लोग का काम है टाइमली पेमेंट देना। देते हैं पेमेंट। अगर वो किसी को मान लीजिए किसी दूसरे साइड का, तीसरे साइड का ड्यू है, अकोमोडेट होकर के आ रहा है, तो हम लोग क्या कर सकते हैं?
রঞ্জন মাইতি ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। ফের অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ল হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন ফেটে। তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি স্থানীয় বাসিন্দারা। কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন সংস্থার প্রতিনিধিরা। হলদিয়ার ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন ফেটে ফের অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হলদিয়ার ভবানীপুর থানার জামতলার হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কের পাশে। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন পাইপলাইন ফেটে তেল চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেই তেল সংগ্রহ করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তেল সংগ্রহ করতে গিয়ে একজন অসুস্থ হয়ে পড়েন বলেও খবর। এখানে আমি সকালে বাড়িতে থাকি, আমাকে ফোন করলো রোডসের পাশে খালেক বলে একজন, যে তুমি পাইপলাইনে বোধহয় কি খুলে মাটি খুলে তেল হয়তো করে নিয়েছে রাত্রে, আর একটু আসবো। আমি এসে দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম স্যার এই ব্যাপার, তাদের খোঁজ করতে মানে প্রচুর লোক যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, আর একটা গাড্ডাতে একজন অসুস্থ হয়ে গেছে, আপনি তাদের খোঁজ করেন। এসে পুলিশ ফোর্স এসে ক্লিয়ার করছে সমস্যা। এরপর ঘটনাস্থলে যান সংস্থার আধিকারিক ও ভবানীপুর থানার পুলিশ। এলাকাটি আপাতত পুলিশ পাহারায় রাখা হয়েছে। কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছেন সংস্থার প্রতিনিধিরা। উল্লেখ্য, কিছুদিন আগেও মাত্র 100 মিটার দূরে এই একই ঘটনা ঘটেছিল। তখনও একইভাবে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকা জুড়ে। সামলাতে পারছে, ওই প্রচুর চাপ, তো ওই তেল তোলার জন্য নেমে গিয়েছিল ওই গাড্ডাটায়। তারপরে ছেলেটা অসুস্থ হয়ে যায়, সবাই তুলে নিয়ে তাকে হাসপাতালে পাঠায়। তার নাম কি? তার নামটা, ছেলেটার নাম জানিনি, তো বাবার নামটা সে নেব। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। টমেটোর দাম না পাওয়ায় ঢেঁড়স চাষের দিকে ঝুঁকছেন তমলুকের চাষিরা। সঠিক দাম না পাওয়ায় টমেটো চাষে উৎসাহ হারাচ্ছেন চাষিরা। টমেটোর দাম পড়ে যাওয়ায় বিপাকে রয়েছেন চাষিরা। টমেটোর দাম না পাওয়ায় টমেটো চাষে উৎসাহ পাচ্ছেন না চাষিরা। টমেটোর দাম কম, ক্ষেত থেকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার খরচটুকু উঠছে না, তাই খেতেই পড়ে পচে যাচ্ছে টমেটো। তমলুক শহরে এখনো অনেকেই কৃষিজীবী। না এবারে কি মনে হয় যে ঢেঁড়সের চাষ, যে আপনি ঢেঁড়স চলছেন, ঢেঁড়স সেবাসে একবারে চাষে পয়সা একটু রয়েছে? এবারে একটু কম, পরে 8 বছর বেশি হয়েছিল, গত বছর বেশি হয়েছিল। আর টমেটোতে ক্ষতি হয়েছে? মাঠে তো পড়ে আছে এখনো, দেখলাম অনেক টমেটো। প্রচুর হয়েছে, এবছর ভালো চাষ হয়, এক ফোঁটাও পয়সা পাওয়া যায়নি, কিন্তু ঢেঁড়সে একটু আশার আলো দেখছেন। আচ্ছা, শহরের একবারে বুকে এরকম চাষ করছেন আপনারা, শহরের লোক কি জানে যে এখানকার চাষ এইভাবে হয়? জানে, কিছু কিছু লোক জানে। তমলুক পৌরসভার 1 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডে টমেটো চাষ করেছিলেন কৃষকেরা, কিন্তু সেই টমেটোর দাম পড়ে যাওয়ায় বিপাকে চাষিরা। তমলুকের প্রতিটি বাজারে গেলে চড়ার আনাজ বললেই উৎসাহে তা কিনে নিয়ে যান ক্রেতারা। বলছি, টমেটো এবারে কেন দাম পেলেন না কেন? অতিরিক্ত চাষ হচ্ছে, বাজার ভালো না, ওই জন্য তো চাষ হয়নি। তার মানে কিরকম, কত লস করেছেন? মানে হ্যাঁ, এবছর তো মানে ঝাড় 30-35 হাজার টাকা, মানে আমি ছোটো করে করছি, আর যারা বেশি করছে তাদের আরও বেশি ঝাড়, তারা 60-70 হাজার 1 লাখ টাকা পর্যন্ত ঝাড় খাচ্ছে, লস খেয়েছে। হ্যাঁ, ক্ষতি তো হলো বিরাট না? হ্যাঁ হ্যাঁ, এবারে ভালো ক্ষতি হয়েছে। অন্যান্য বছর কি ভালো দাম পান? হ্যাঁ, অন্য বছর ছিল, এবছর অত্যাধিক চাষ। অন্য বছর আগে কত দাম পেতেন, এবছর কিরকম দাম পেয়েছে? এবারে তো 3 টাকা 4 টাকা 2 টাকা এরকম দাম হচ্ছে পাইকারি। আর গত বছর কি দাম ছিল? গত বছর দাম ছিল যে আপনার 10 টাকা 12 টাকা। কিন্তু ইদানিং টমেটোর দাম সেভাবে উঠছে না। টমেটোর দাম না ওঠায় ঢেঁড়স চাষের দিকে ঝুঁকছেন চাষিরা।
একদিকে ঢেঁড়সের সবুজ ক্ষেত, অন্যদিকে ক্ষেতে পড়ে পড়ে পচে যাচ্ছে টমেটো। তমলুক শহরের ক্ষেতে এখন দেখা যাচ্ছে সেই ছবি। বলছি কি কি চাষ করেন আপনি? ঢেঁড়স আর টমেটো চাষ করা হয়। টমেটো করেছিলেন এবারে? হ্যাঁ। কিরকম দাম পেয়েছে? না না, এবছর দাম পাওয়া নাই। দাম পাননি? ঝাড় একদম। মানে এবছর লস করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ঢেঁড়স কি হয়? ঢেঁড়স এই যে আমি লাভই করে করছি, জ্যাঠো করিনি, এখানে একটা আছে আর একটা হাইসের পাশে চালু হচ্ছে। হ্যাঁ, সেটা ঢেঁড়স হয়েছে, 2-1 দিন পরে কাটা আরম্ভ হবে। আবার নতুন করে ঢেঁড়সটা এবার পয়সা দিচ্ছে? হ্যাঁ, ঢেঁড়সটা মোটামুটি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। প্রতিদিনের সবজি এবং মাছের দর জানতে চোখ রাখুন বাজার দরে। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।